মুহূর্তে সরাসরি চোখ রাখবো মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে। এবং প্রশাসনিক যারা আছেন তারাও খুব ডিস্টার্ব হয়। সুতরাং মনের শান্তি, মানসিক শান্তি এগুলো বজায় রাখবার জন্য দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে চলার। আমি করলাম না, পুরো ধরে রাখার দরকার নেই। আমিও করবো, প্রশাসনের কাজ প্রশাসনও করবে। মিলেমিশে এই কাজটা করতে হবে, তবেই কিন্তু কাজটা ভালোভাবে। সামনে বর্ষাকাল আসছে। আমি প্রথমে ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন সকলকে দায়িত্বশীল সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে, যেটা নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। মনে রাখবেন, শিলিগুড়ি বলুন, কালিম্পং বলুন, জলপাইগুড়ি বলুন, ওদিকে উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, কুচবিহার বলুন, 4-5টা দেশের বর্ডার আছে। সুতরাং আপনাদের জায়গা আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। সেই জন্য আপনারা খুব মন দেবে। অনেক সময় অনেকে ভাবে আমাকে নর্থ বেঙ্গলে দিয়ে দিচ্ছে, আমি হয়তো ডিপ্রাইভ হয়েছি। না, যারা নর্থ বেঙ্গলে কাজ করে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং তাদের নর্থ বেঙ্গলের সৌন্দর্য দেখার উপলব্ধি হয়, সঠিক বিকাশ হয়। সেটা কিন্তু অনেক সময় অনেকের হয় না। আমরা অনেক সময় ভাবি এয়ার কন্ডিশন আছে, আমার গরম লাগছে না, আমি ঠান্ডায় আছি, ভালোই আছি। কিন্তু অ্যাকচুয়াল সায়েন্সে বলছে যে আপনি যতটা অন্তত কিছুটা সময় বাইরে থাকবেন, কারণ বাইরের গরমই হোক, জলই হোক, বাতাসই হোক, হাওয়াই হোক, শরীরকে অনেক দেয়। শরীরের যা কিছু ভালো জিনিস প্রকৃতি থেকে কিন্তু আসে। কাজে উন্মুক্ত প্রকৃতির মধ্যে আমাদের বিচরণ করার একটা নিশ্চয় ভালো দিকও আছে। দুর্যোগ মোকাবিলা এখন থেকে করতে হবে। সামনে বর্ষাকাল, বর্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। আপনারা গত বছরে দেখেছেন ময়নাগুড়ি, জলপাইগুড়ি কিভাবে টর্নেডোর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়ে গেল, বা হঠাৎ জল ছেড়ে দিল ভুটান থেকে, মালে কতজন ডুবে মারা গেল। তো এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়। জেলা ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। দায়িত্ব অনেক প্রয়োজন আছে। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। উত্তরবঙ্গে বন্যা হয় মূলত আপনারা জানেন তিস্তা নদী, তোষা, রায়ডাক নদী, সংকোষ নদী, ডিমা, কালচিনি নদীগুলোর যে উৎপত্তি স্থল, যে ক্যাচমেন্ট এরিয়া, বর্ষা হলে আমরা ডুবব। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপাল ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশনের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। ওই অঞ্চলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, তাছাড়াও পাহাড়ে ল্যান্ডস্লাইড হয় এই সময়।
আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায়। তবু তো বাঁধ মেরামতি সংস্কার অনেক কিছু করা হয়েছে। আগে বন্যা নিয়ম গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে, কিন্তু গত 14 বছর 15 বছর পাইনি। এমনকি বন্যা হলেও এখানে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে, আমি আর তিক্ততার কথা বলতে চাই না। সিকিম ভুটানে কিন্তু ইতিমধ্যে বর্ষা হচ্ছে। ফলে আপনাদের একটু সবে বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। বর্ষাকালীন কাজের দ্বিতীয়ত আমি মনে করি হয়তো কিছুই হবে না, তবুও আমাদের সাউথে যেহেতু একটা 24 সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে। উত্তর কন্যাতেও একটা করতে বলবো। দুষ্যন্ত আগরওয়াল এটা দেখে নেবে, দুষ্যন্ত নারিয়াল, এবং জেলায় জেলায় যাতে এটা থাকে সেটা থাকবে। অনেক সময় বেশি বৃষ্টি হলে কানেকশনটা নষ্ট হয়ে দরকার ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে, যেটা ডাইরেক্ট ফোন প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন, এবং জেলাগুলো আর ব্লকের সাথে কমিউনিকেশন। তারপরে ধরুন বর্ষাকাল আসছে, আমরা আগেই বলেছিলাম যে কাজগুলো আপনারা হাতে নিয়েছেন বর্ষাগুলোকে শেষ করে দিতে হবে। বর্ষাকালে শুধুমাত্র একটাই কাজ হতে পারে, হচ্ছে গাছ পোতা হতে পারে। সেখানে গাছ আমাদের বেশি করে দিতে হবে। উত্তরবঙ্গে ফরেস্ট ডমিনেটেড এরিয়া ম্যাক্সিমাম, সুতরাং বন্য জন্তুরা যে ঘাসটা খেয়ে বেঁচে থাকে, দেবল বাবু এখানে আছেন, আপনার ফরেস্ট ডিপার্টমেন্টকে বর্ষার সময় যেন লাগানো হয়, যাতে বন্য প্রাণীদের খাবারের অভাব না হয়। এখন থেকে প্ল্যান করে এই কাজটা করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় তারা বাইরে বেরিয়ে আসছে, সাধারণ মানুষের উপর অ্যাটাক হচ্ছে। সুতরাং এছাড়াও যেটা বলবো করবো সেটা এখন থেকে প্ল্যান করে নিন। আর বর্ষা শেষ হওয়ার পরে যে কাজ, সেগুলো এখন থেকে এস্টিমেট তৈরি, টেন্ডার ডাকা, ফাইনাল করা, কাজ শেষ করা, এগুলো করতে হবে। তা নাহলে 3 মাস টাইম নিয়ে ডাকতে, আর টেন্ডার ক্যান্সেল করতে, আর টেন্ডার কল করতে, তারপরে আবার দুর্গাপুজো এসে যাবে। একদিকে বর্ষা, একদিকে দুর্গাপুজো আরো যাবে। তার মধ্যে প্রতি বছর ইলেকশনকে কেন্দ্র করে অনেকটা সময় হয়। ভোটার লিস্ট হচ্ছে, ভোটার লিস্টে যারা কাজ আমি ডিএমএসপিদের বলবো, ডিএমদের স্পেশালি আর ডিভিশনালদেরও টু টেক কেয়ার স্পেশালি, তারা যেন বসে এবং ভরে এক এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে। ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন, এবং যারা কমটা করছেন, সবাই খারাপ আমি বলবো না, বা শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। আমি সেদিন মুর্শিদাবাদে, আমি আমার সাথে মনে ছিল, গিয়ে দেখলাম পড়ে আছে কিন্তু কোনো লোক নেই কাজ করবার। সুতরাং এইগুলো সারপ্রাইজ ভিজিট দিতে হবে। যেমন আমি ভিডিওতে বলি মাঝে মাঝে আইসিডিএস সেন্টার, মিড ডে মিট করতে, অঙ্গনওয়াড়ি সেন্টার, তেমনি ভোটার কেন্দ্রগুলো কিন্তু করতে হবে। আর পলিটিক্যাল লোকেও তাদের দায়িত্ব শেষ করতে পারেন না, এখন হয়েছে। আমি শুনছি অনেক বাইরের লোক থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায়
ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার সেটি নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়েছে, এটা মনে রাখবেন, লোক ছাড়া। বুঝতে পারছেন আমি কি বলছি? কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রাম ধরা পড়েছে, রাজীব কোথায় কোথায় ধরা পড়েছে, মালদা, কোচবিহার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। দিন সময় মানুষ যেহেতু এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে, আধুনিক, তেমনি আবার অনেক ক্ষতিকারক, যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং কাজ চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজন হয়। Each and everybody should take some observation or তবে আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় 5 বছর, এখন ঘোরেই না। বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, নিজের অ্যালার্ট আছে। বর্ডারে এত কিছুদিন আগে শীতলকুচি বেরিয়ে যাওয়া হলো। একটা চাষি বেচারা, নিজের জমি, সে চাষ করে, তার কোনো দোষ ছিল না। তারপর খবরটা উদয়ন আমাকে বলার পরে সঙ্গে সঙ্গে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। ঘটনা চলছে, বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ আপনারা, আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রাখবেন, হয় না। আর আমাদের যারা কাজে আছে, বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, অ্যাডভাইজারি হিসেবে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগাও, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও, খুব ভালো করে হেল্প করুক, অ্যাডিশনাল হেল্প। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। আমি পুলিশদের বলবো, যাদের অবশ্য 2 বছর 2.5 বছর হয়ে গেছে তারা হয়তো অন্য কোনো জেলায় যাবেন, কারণ ইলেকশনের নর্মস হচ্ছে 3 বছর পরে ট্রান্সফার করতে হয়। কিন্তু সবার যে সিস্টেমের মধ্যে যারা পড়ে, কিন্তু তাকে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে, সেখানেও কাজটা করতে হবে। এখানে যদি আপনি খারাপ কাজ করেন তাহলে অন্য জায়গাতে ভালো কাজ করার প্রশ্ন। যতদিন যেখানে থাকবেন ততদিন সেখানে কাজটা ভালো করে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমরা অনেক মনিটরিং করি। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ঘোষিত মোট 3,869টি প্রকল্পের মধ্যে 383টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, অর্থাৎ 82%। বাকি যেটুকু আছে, 4টি প্রকল্প এখনো শুরু করা হয়নি। দক্ষিণ দিনাজপুর 2টো, মালদা 2টো, মালদা জেলার একটি সুস্বাস্থ্য কেন্দ্র, দক্ষিণ দিনাজপুরের 2টি, মালদায় 2টি, একটি রাস্তা পঞ্চায়েত দপ্তর মালদায়, দক্ষিণ দিনাজপুর জেলায় 2 কেন্দ্র। এগুলো নারায়ণগঞ্জ যদি থাকে, নারায়ণ আছে, তাহলে নারায়ণ দিতে হবে, যে কটা বাকি আছে। ইয়েস ম্যাডাম, না বুঝতে হবে। %15।
যার অর্ধেক পিএইচই দপ্তরের। তাদের অনেক সময় জমি পেতে তো জমি করে দিই সঙ্গে সঙ্গে। অনেক জায়গায় ইঞ্জিনিয়াররা কি করে, তারা পাইপ ফেলার আগে যে আদৌ সেখানটা জল পাওয়া যাবে, সয়েল টেস্ট না করেই পাইপ ফেলতে শুরু করে। পাইপ ফেললে পাইপের লোককে জল পৌঁছানোর দায়িত্ব কিন্তু এই নিয়ে আমরা অনেকগুলো মিটিং করেছি এবং করে আমরা ধরে সেগুলোকে রেকটিফাই করতে বলেছি। এগুলো সম্ভব অতি দ্রুত পিএইচই ডিপার্টমেন্টকে। এটা কি মিনার রাখে এখন সুরেন্দ্র গুপ্তা কোথায় ভার্চুয়ালে? সুন্দর, আমরা মিটিং করার পরে যেগুলো বলেছিলাম সেগুলো ভালো করে ফলো আপ হচ্ছে? আর দেখি না, অযথা দেরি করো না। মালদার প্রকল্প পড়ে থাকে, 27টা মালদা জেলার প্রকল্প এবং জলপাইগুড়ির একটি প্রকল্প পড়ে আছে এবং এর মধ্যে হচ্ছে পিএইচই। পাইপ ফেলছে, জল পাচ্ছে না। তোমায় যেখানে পাইপ ফেলবেন দয়া করে সেখানে জল যেন পৌঁছবে। কি করে? ইউর ডিউটি, নট আওয়ার ডিউটি। গভর্নমেন্টকে টাকা চাইছেন, বই কিনে দিচ্ছে। 90% টাকা জল স্বপ্নে আমরা সেন্ট্রাল দেখায় অ্যাডভার্টাইজমেন্ট করে যে আমরা 40% দিই, তা নয়। জমি কিনে দিতে হয় আমাদের, পাইপ পৌঁছতে হয় আমাদের, প্লাস মেনটেনেন্স করতে হয় আমাদের। টোটালটা বিদ্যুৎ আমাদের, মেনটেনেন্স সব মিলিয়ে যদি দেখেন 90% টাকা রাজ্য সরকারকে বহন করে, কারণ আমরা চাই মানুষের ঘরে জল পৌঁছাক। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফিল্ড ইন্সপেকশনের গুরুত্ব বাড়াতে হবে। কোন কোন কাজ পড়ে আছে তার লিস্ট থাকবে প্রত্যেকটা বিডিওর কাছে, এবং ফিল্ড ইন্সপেকশনটা বাড়াতে হবে। আর ফিল্ড ইন্সপেকশনে শুধু তথ্য নিলে তথ্যটা ঠিকমতো ইমপ্লিমেন্ট করার কাজ করতে হবে, এটা কিন্তু হচ্ছে না। উত্তরবঙ্গ জেলাতে আমরা বলার পরে 3000 ইন্সপেকশন হয়েছে, কিন্তু আমি মনে করি মালদা জেলা এবং কুচবিহার জেলা ইন্সপেকশন। দেখুন, আমি আন্দাজে একটা মিটিং করতে পারতাম, স্টাডি করে এসেছি। ধরুন, যে বেনিফিশিয়ারিকে আমরা স্যাংশন করছি, আমি একটা উদাহরণ দিচ্ছি, তারপরেও স্যাংশন কেসটা পড়ে থাকছে। দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট গ্যাপ, টাইম গ্যাপ between benefit sanction and actual service delivery. একটা জেলাকে বলবো ইমিডিয়েট সার্ভিস ডেলিভারিটা করুন। আমি জেলাগুলো যাই এই কারণেই, যাতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে দিয়ে মানুষ এগুলো পেয়ে যায়। বাংলা সহায়তা কেন্দ্র আমি অনেকগুলো করেছি, কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রগুলো কি করেছেন কখনো? ভিডিও ভিজিট করেন? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কুচবিহার, আমাদের একটা গাকে এই কাজ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পাওয়া যাবে, কিন্তু মানুষ জানতেই পারে না বাংলা সহায়তা কেন্দ্রের কাজ। সেখানে আপনাকে ভিডিও অফিসের সামনে, বাংলাদেশের সামনে লোকাল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ লোকে বোঝে, বাংলা ভাষাও যেমন লিখতে হবে, সাথে সাথে হিন্দিও লিখতে হবে, সাহায্যও লিখতে হবে,
রাজবংশীয় লিখতে হবে কোনো লোকের যে ভাষাটা পছন্দ করে, তার এলাকার ভাষা, কারো নেপালি, কারো গোর্খা, কারো রাজবংশী, কারো সাদ্রিক, কারো এরকম সংমিশ্রণ। বাংলা দিন থাকলো, তার পাশে সেই এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজটা দিয়ে বড় বড় ওই খুব লোকের চোখে পড়লো না। এটা কিন্তু হয় না। আপনি বড় বড় করে যাতে লোকের আপনি প্রায়োরিটি বড় বড় করে লিখুন, বোল্ড করে দেখবেন আপনি কিছু আঁকলে অনেকদিন বাদে সেটা আবছা হয়ে যায়, বা রং কালারে যে রং করেন রাস্তাগুলো দেয়ালগুলো পাশাপাশি আবছা হয়ে, কিন্তু ওখানে যদি আপনি একটু গ্লোরিফাই করার জন্য একটু গ্লো করার কালার ইউজ করেন, গ্লো করে। আমরা অনেক সময় হ্যাঁ নোটিশ টাঙিয়ে দিই, টাঙিয়ে দেওয়ার কথা টাঙিয়ে দিচ্ছে, টাঙিয়ে দিয়ে দেখতে হবে ভাষাগুলো লোকের চোখে যাচ্ছে কিনা। আপনি বড় করে বোর্ড লাগাবেন যে লোক বিডিও অফিসে ঢোকার মুখে, বাংলা সহায়ক কেন্দ্রে ঢোকার মুখে পাশে দুটো বোর্ড দেখে বড় বড় করে পড়তে পারবে তার কি করণীয় আর তার কি করে। অনেকে আছেন হয়তো লিখতে পারেন না, সাবজেক্টটা বুঝতে পারছে না, বিরক্ত হবেন না, একটু সাহায্য করে দিন না, এতে মানুষের অনেক আশীর্বাদ। আর দুই হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রে, বিডিও সেন্টারে এবং আইসি সেন্টারে সিস্টেম থাকবে, কারণ আপনি ইমিডিয়েট যে দুর্যোগ হয় আপনাকে অ্যানাউন্স করা প্রয়োজন। আমরা আগে করে গিয়েছিলাম, কিন্তু সেগুলো আবার ঝালাতে হয় যাতে সেগুলো হয়। বাংলা সহায়ক কেন্দ্র থেকে পরিষেবা বাড়ানোর জন্য প্রত্যেকটা এলাকায় ভিডিওদের আমি বলবো বাংলা সহায়ক কেন্দ্রকে সাথে নিয়ে এটা প্রচার করুন যে আপনার এটা প্রয়োজন, আপনার কেন্দ্রে আসুন, মানুষকে জানান। কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি, 50 দিন কাজ আমরা দিচ্ছি। আগে 100 দিনের কাজ যখন ছিল, একমাত্র কালিম্পং দার্জিলিং ছাড়া অন্যান্য জেলায় দেখতাম ম্যাক্সিমাম 39 কাজ হতো, কিন্তু আমরা 50 দিন ম্যান্ডেটারি করে দিয়েছি, কম্পালসারি কাজ। এবং কিন্তু একটা জিনিস 24 এবং 25 আমরা ভালো হয়েছিল, প্রায় 42,93,000 মানুষ জব কার্ড হোল্ডার এবং 8,334 কোটি টাকা খরচ হয়েছে। ম্যান্ডেট সৃষ্টি হয়েছিল 74,47,000। কিন্তু এখন কাজটা পিক আপ তুলতে হবে, সবে তো নতুন বছর, মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়েছে, এপ্রিল মে, এটা মে মাস চলছে, এটাকে পিকে নিয়ে যেতে হবে। যেগুলো কাজ, বড় সৃজনের কাজ, কনস্ট্রাকশনের কাজ করান। অনেক পরিযায়ী শ্রমিককে মেরে তাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য থেকে, আমরা সবাইকে ভালোবাসি, আমরা এটা করি না, কিন্তু আমাদের পরিযায়ী অনেক জায়গায় অত্যাচার হচ্ছে। তারা যদি এখানে কাজ পায় তাদের আমরা, তারা যদি এখানে কাজ করে তাদের জন্য ওয়েলফেয়ার বোর্ডও তৈরি হয়েছে, সাহায্য করা হয়েছে। বাড়ির টাকাটা আমরা দিয়েছি 16 লক্ষ, 12 লক্ষ আমরা দিয়ে দিয়েছি টোটাল রাজ্য সরকারের খরচায়। আরো 16 লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট উইকে দেবো, আর সেকেন্ডটা তারা পাবে মে মাসে, 28 লক্ষ হয়ে যাবে। আগে আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি। যদি কোনো ডিমান্ড থাকে, কারো পড়ে থাকে, সেই লিস্টগুলো সযত্নে রেখে দেবেন। আমরা আবার এইটা হয়ে গেলে আবার অন্য ফেসে করে দেবো।
বঞ্চিত করাটা আমার কাজ নয়। গ্রামীণ রাস্তা 14 বছরে রাজ্যে মোট 1,46,000 40 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্প, যেটা আমাদের নিজস্ব, এখনো পর্যন্ত 38,294 নির্মিত হয়েছে এবং প্রায় 1,000 কিলোমিটারের কাজ চলছে। বর্ষা শুরু হবার আগেই পথশ্রী প্রকল্পের কাজগুলো শেষ করে ম্যান পাওয়ার লাগিয়ে চটপট করে দিতে হবে, তা নাহলে বর্ষায় সব ধুয়ে যাবে, কাজও ধুয়ে যাবে। আর প্রত্যেকটা পয়সা খুব গুরুত্বপূর্ণ, এটা মানুষের পয়সা, এটা মাথায় রাখতে হবে। পয়সাটা আমাদের কারো ব্যক্তিগত নয়, সাধারণ পয়সা যেন না। উত্তরের 8 জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে যেন কাজটা শেষ হয়। চা বাগান তো ঠিক আছে, বিভিন্ন জেলায় চা বাগানের সংখ্যা, জলপাইগুড়ি 88, আপনাদের জেনে আলিপুরদুয়ার 61, কুচবিহার 5, মালদা দিনাজপুর 5, দক্ষিণ দিনাজপুর নেই, দার্জিলিং 120, কালিম্পং 6। আলিপুরদুয়ার জেলায় 8টা চা বাগান ও জলপাইগুড়ি জেলায় 7টা চা বাগান এলা হয়েছে। এখানে আমাদের চা বাগানের একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা খুব সিরিয়াস প্রবলেম। সেটা হচ্ছে নেপাল চা সস্তায় চলে আসছে, কারণ ওদের কোনো ট্যাক্স দিতে হয় না। ওরা চা রপ্তানির উপরে কোনো ট্যাক্স দেয় না, তাহলে আমরা কেন দেবো? আমার কোনো যায় আসে না, আমার সেটাকে প্রায়োরিটি দিতে। আমরা একই জায়গায় থাকছি, তো আমার লোকেরা 1 গ্লাস জল খাবে, ওরা 5 গ্লাস জল, আমরা তাদেরও ভালো চাই, ওরাও আমাদের ভালো চাইবে। আমরা হ্যান্ডেল করো, কারণ এই ক্ষেত্রে 40% আমাদের দিতে হচ্ছে, আর ওরা কিন্তু কিছু দিচ্ছে না। ফলে চাটা চলে আসছে এখানে, আর ফলে আমাদের চা যারা বিক্রি করছে ডিফেকশন থাকছে, এটা ঢুকে যাচ্ছে, মিশে যাচ্ছে, সুতরাং এটা তোমাদের যে মেকানিজম, আমি অলরেডি লেবার ডিপার্টমেন্টকে বলেছিলাম, এবং টি বোর্ডকে বলো, টি বোর্ডে তো বেঙ্গলের একজন ক্যাডার আছে, আমি জানি না, বলো, এবং দেখো লেবার হবে যে তোমার ওরা 40% এক্সপোর্ট বিনা পয়সায় করছে, বেশি দিচ্ছে, আর আমার এখানে 40% এক্সপোর্ট দিতে হচ্ছে, প্লাস আমার এখানে ঢুকে যাচ্ছে, আর গিয়ে দার্জিলিং চায় মিশিয়ে দিচ্ছে, ফলে দার্জিলিং চায় ব্যান্ড নষ্ট করে দিচ্ছে। তার সেন্ট্রাল কেন নেপালের সাথে করবে, যে ওরা বিনা পয়সায় ট্রেড করবে? দিস ইজ রং। স্ট্রংলি লেখো এটা, মনোজ তোমাকে অ্যাজ এ চিফ সেক্রেটারি স্ট্রংলি লেখো। দেখো, আমরা কোনো দেশের বিরুদ্ধে, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করতে পারে না। নেপালের বেলায় ট্যাক্স নেই, আমার বেলায় ট্যাক্স, এটা তো উত্তরবঙ্গের মানুষের জানা উচিত। ব্র্যান্ডিং ওরা বিক্রি করতে পারে না, সেটা ইলিগাল। এটা এনফোর্স আমাদের ইজ টু প্লে এ স্ট্রং রোল। ইমিডিয়েট করো এটা, প্লাস ওইটাকে চেক করার একটা ব্যবস্থা করো, মেশিন লাগাও, চেক করো। চা বাগান এলাকায় কিন্তু আমরা 35 কেজি খাদ্য পয়সায় দিই মাসে, এটা 53টি স্বাস্থ্য কেন্দ্র করে দেওয়া হচ্ছে, তার মধ্যে 20টি নির্মাণ কার্য শেষ হয়েছে, 90টি কেস অনুমোদিত হয়েছে। আরে বলছি তো, বসো না। 35টির কাজ শেষ হয়েছে,
18টি চালু করা হয়েছে, বাদ বাকিগুলো চালু। 94টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে এবং স্কুল বাসের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ট্যুরিজমের মধ্যে দিয়ে অনেক কর্মসংস্থান হচ্ছে, হবে বলে আমি বিশ্বাস করি। আমি অনেক দার্জিলিং কনজেস্টেড হয়ে গেছে, কালিম্পং লোকে গেলে জায়গা পায় না, এমনকি ডিমান্ড আছে, সেগুলোকে নতুন করে আরো এলাকা এক্সপানশন করতে হবে, যাতে নতুন হোটেল আসে, নতুন কমার্শিয়াল ইউটিলাইজেশন হয়, নতুন দোকান টোকান তৈরি হয়, কর্মসংস্থান হয়, সেটা করতে হবে। তেমনি আমাদের এদিকেও কটেজ যত বাড়বে, হোটেল যত বাড়বে, ট্যুরিজমের তো জায়গা উত্তরবঙ্গ। কুচবিহারে হেরিটেজ টাউনের কাজটা অরবিন্দকে আমি দেখছিলাম, হেরিটেজ টাউনের কাজ হচ্ছে তাড়াতাড়ি করো, আর নবদ্বীপেরটাও খোঁজ নাও, দুটোই কিন্তু। মন্দিরের কাজ আমাদের হয়ে গেছে, বানেশ্বর হয়ে গেছে, জয়পুর শিব মন্দিরও হয়ে গেছে, এদিকে এগুলো হয়েছে। একটা শীতলা মন্দির বলেছিল, ওদেরটাও করে দেওয়া হয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মধ্যেও প্রায় 1000 কোটি টাকার মতো লোন অলরেডি দেওয়া হয়েছে। সুতরাং আরো যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল প্লট নিয়ে বেঁচতে চায়, বিশেষ করে একটা ছাত্র যুবকদের জন্য, ইয়াং দেখে নাও, ডিটেলস এর মধ্যে যাচ্ছি না। তোমরা একটা জিনিস দেখো, যেটা কেন্দ্রীয় মহানন্দা অভয়ারণ্যের চারিদিকে 5 কিলোমিটার জায়গাকে সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করেছে। ফলে শিলিগুড়ির কিছু ঘনবসতি এলাকায় তাদের খুব অসুবিধে হচ্ছে। সুতরাং এটা আমরা মনে একটা প্রস্তাব পাঠিয়েছিলাম, একটা বাউন্ডারি তৈরি করে যাতে, কিন্তু সেটা দেববেলা একবার যাক, দিল্লি কথা বলে আসবে, কথা বললে শর্ট ইট আউট। আর বন্যজন্তুদের খাবারের অভাব দূর করবার জন্য জলদাপাড়া, গরুমারা, নন্দা, বক্সা সহ অরণ্য এলাকায় 562 একর বন এলাকায় পশু খাদ্যের উপযোগী ঘাসের চাষ করার এই বর্ষাকালটাই কমপ্লিট করে ফেলতে হবে। যারা ফরেস্টে আছেন, যারা আছেন, দেবল তুমি দেখে নাও। হ্যাঁ, আমাদের অনেক হোমস্টে, ইকোট্যুরিজম সেন্টার, অনেক 50,000 লোক থাকতে পারে, তাতে কর্মসংস্থানও বেড়েছে। কিন্তু আগামী দিনেও সেগুলো করতে হবে। শ্রমিকদের জন্য আপনাদের জানার জন্য বলছি, সারা রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রুতিভুক্ত করা হয়েছে, এটা একটা পোর্টাল আছে। তারা কোনো বিপদে পড়লে আমাদের সাথে আমরাও যোগাযোগ করিনি। এবং 212 জন শ্রমিক 95 লক্ষ টাকার আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেক নথিভুক্ত হয়েছেন, এদের দিকে নজর রাখবেন। পরিবারগুলো আছে, পরিবারগুলো তো সবই অ্যাডভান্টেজ পায়, সেখানে কাজ করতে চায়, তাদের একসাথে কর্মশ্রী কাজে লাগান, অন্য জায়গায় গিয়ে তাদের গুতনি খেতে হয় না। একটা কথা আমি সবাইকে অ্যালার্ট করছি, বিডিওদের, ডিএমদের, সিএমএইচ কারা আছে এখানে? না, বসুন, বুঝতে পারছি। আপনারা কি একটা জিনিস জানেন যে অনেকগুলো ওষুধ ব্যান করা হয়েছে, সেগুলো হসপিটাল ইউজ হচ্ছে বা হচ্ছে না সেটা চেক আপ করছেন? প্লাস আপনাদের কন্ট্রোলে যেগুলো স্টোরে থাকে, এক্সপায়ারি হচ্ছে কি না হচ্ছে চেক করা হয়, এবং আমরা বিএমওইদের একদম কন্টিনিউ এটা বলে থাকি না, কিন্তু আপনাদের সারপ্রাইজ ভিজিট করে একটু বিএমওইচ ওখানে দেখতে হবে, হসপিটাল, প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রগুলো
আর রিসেন্ট যে ভেজাল ওষুধগুলো এসছে বিভিন্ন রাজ্য থেকে, আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে কোম্পানিগুলোর নাম বলেছি, সেটা কি আপনারা সব জায়গায় টানিয়েছেন? প্রত্যেকটা ওষুধের দোকানে বলুন এটা টাঙাতে। ওষুধের দোকানেই তো লোকে যায় ওষুধ কিনতে। সরকারি হাসপাতালের ডাক্তাররা যেন এই ওষুধগুলো ইউজ না করেন, এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে বহুত হাসপাতাল আছে যেখানে সামনে দোকান আছে মেডিসিনের, বাবাতেও থাকতে পারে, মানুষ তো আর জানে না, লক্ষ্য রাখে না, যার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছি 3-4 দিন আগে। দেখবেন রিসেন্ট যে 50টা ওষুধ, 55টার মতো গুজরাট এবং ইউপি থেকে ভেজাল ওষুধ, সেই কোম্পানিগুলোর নাম দিয়ে দিয়ে ওষুধের নাম কাগজে অ্যাড করা হয়েছে। এখন তো আপনারা হোয়াটসঅ্যাপে একটা ফটোকপি করে নিতে পারেন, কাগজের ওটা সবার কাছে রেখে দিন, কাগজটা নিয়ে ঘোরারও তো দরকার নেই। যখন আপনি ওষুধ কিনতে যাবেন ফোনে আপনি দেখে নিন যে ওই ব্র্যান্ডের ওষুধ আপনি কিনছেন কিনা। মালদা জেলা নদী ভাঙন তো বড় ব্যাপার, যাদের করার কথা ছিল কিছুই করেনি। 1800 হেক্টর জমি কয়েক বছর ধরে চলে গলায়। কেন্দ্রের কাছে 1064 কোটি টাকার নদী প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে, কিছু হয়নি। তা সত্ত্বেও রাজ্য সরকার নিজের খরচায় 166 কোটি টাকা খরচ করে প্রকল্প রূপায়ণ করেছে। আরো 225 কোটি টাকার 21টি প্রকল্পের কাজ চলছে এবং আরো 11 কোটি টাকার কাজ তাড়াতাড়ি শুরু হবে। আর ভূতনিটা তো তোমার করে দিলাম সেদিন, ওটা তো অলরেডি দেওয়া হলো আলাদা করে। হ্যাঁ, শুধু দিয়েই যাবো, তোমরা শুধু ধ্বংসই করে যাবে। আমি এই কথাগুলো বললাম এই কারণে, প্রতিবার যদি রাখা যায় ছিল 700 কোটি টাকা স্টেটকে দেবে, প্রধানমন্ত্রী ছিল জ্যোতিবাবুর আমলে, আমাদের আমলে নয়। কিন্তু সেই টাকার একটা টাকাও, এবং আগে 180 কিলোমিটার পর্যন্ত ফরাক্কা ব্যারেজে রাখার কথা ছিল, সেটা এখন 20 কিলোমিটারে দাঁড়িয়েছে। থাকতে না ঘটকা না ঘটকা হয়ে গেছে, রাস্তাঘাট থেকে শুরু করে অবস্থা যে কেউই কিছু করতে পারছে না। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় একটা চিফ সেক্রেটারি একবার দিল্লি যাক, বেঙ্গলের যে ইস্যুগুলো আসবে পড়ে দেখার চেষ্টা করুক। এবার আমি ইন্ডাস্ট্রির ব্যাপারে আর দোকান এবং বাড়ির ব্যাপারে বলবো। আগে ধরুন একতলা ছোট মাটির বাড়ি থাকতো, ছোট্ট ছোট্ট দোকান থাকতো, এইসব জিনিসগুলো ছিল না। এখন বড় বড় 5 স্টার হোটেল। পঞ্চায়েতের আন্ডারে যে বাড়িগুলো আপনারা জানেন, যে যা ইচ্ছে পাবেন, একবার দেখছেন না আগুন লাগলে ফাঁসিতে পারবে কিনা, দমকল যেতে পারবে কিনা, অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে কিনা। আরবান এরিয়ায় কিন্তু নিয়ম আছে কিছু ঠিক করা, এখানে কিন্তু সেই সিস্টেমটা ফলো আপ হয় না বলে আমরা অনেক চিন্তা ভাবনা অনেকটাই হয়ে গেছে। আমরা পঞ্চায়েত থেকে একটা গাইডলাইন দিয়েছিলাম, গাইডলাইনসটা গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সকলের মানবে। আর যদি কেউ নেই তাহলে ভিডিওরা ডিএম কে রিপোর্ট করবেন, ডিএম এর রিপোর্টটা আমাদের কাছে পাঠাবে। 2 হচ্ছে এই সমস্ত কমার্শিয়াল যেগুলো হচ্ছে, হোটেল বা বড় বড় বাড়ি বা শপিং বা দোকান, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই ফায়ার ফাইটিং এবং সেফটি সিকিউরিটিকে নজর দিতে হবে। আর বলি, কর্পোরেশনগুলো ইচ্ছামতো ট্যাক্স বাড়াচ্ছেন, এটা কিন্তু করা যাবে। সেদিন ইন্ডাস্ট্রি মিটিং এ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে আমরা তো একটা জিএসটি ট্যাক্স দিচ্ছি অনলাইন, আপনারা জানেন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে, তার মধ্যে সবটাই ধরা থাকে, তাহলে আপনাকে আবার নতুন করে ট্যাক্স দিতে হবে কেন?
বাঁশের থেকে কঞ্চি বড়, শাড়ির থেকে গামছা? করে ট্যাক্স নেওয়া যাবে না, অনলাইনে দেবে, অনলাইনে ক্লিয়ার করবে। ওখানে তো নিউট্রিশন হয়ে যাচ্ছে, তাই তো? ওখানে ফাইল লাইসেন্স পয়সা দিয়ে দিচ্ছে, সে অন্য ট্যাক্স গুলো দিয়ে দিচ্ছে, জিএসটি থেকে শুরু করে সব। নতুন করে কর্পোরেশন যেন না ভাবে আমি আমার গতি বাড়াবো তাই আমি আমার ট্যাক্স বাড়াবো, এটা হবে না। তার নির্দিষ্ট যা আছে, কি কর্পোরেশন করে, পিডব্লিউডি করে, অন্যান্য ডিপার্টমেন্ট করে, জল পিএইচই। তাই শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কারোর কাজ নয়। এই যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো থেকে তো রিসাইক্লিং করে বিজনেস করা যেতে পারে। বুদ্ধিটা তো খরচ করতে হয়, ট্যাক্স। রিসাইক্লিং করলে নোংরাটা যেটা সরাতে পারবে, নোংরা আবর্জনা, তেমনি তার বদলে আমি তো একটা টাকা পাবো, সেই টাকা দিয়ে ডেভেলপমেন্টের কাজ করুন। নিজেদের গাড়ি ছাড়া বাড়ি বলে ভাববেন না যে আপনারা ঘরের মধ্যে ঘর। আমি সব নির্দেশের জন্য একই কথা বলছি, কর্পোরেশন এবং অথরিটি। কুচবিহারে একজন কোয়ার্টারে ডিএসপি বা এসডিপি কিছু একটা আছে, চন্দ্রকে আছে, তিনি কি এসছেন মিটিং এ? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে, বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের নাও, তাহলে হাউ দ্য পিপল রিসার্চ ওটাকে কাজে লাগাবে। শীতলকুচিতে কাজে লাগাও, দিনাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। করতে চাই, তুমি কাজ করতে দেবে না, এ আবার কি? নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না। আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি। আমি জানি কোনো কোনো সংবাদপত্র এটাকে নিয়ে ন্যারেটিভ করার চেষ্টা করবে, তাদের আমি বলবো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, আমরা আমাদের কথা আনতে পারি। আশা করি এটা নিয়ে আপনারা কাউকে ছোট কাউকে বড় করে, কারণ যারা করছেন তারা মনে রাখবেন, তার অনেক কিডন্যাপিং কেসও আমরা জানি, বাট আমরা ছেড়ে দিয়েছি, কিছু করিনি, তাই তো? ভদ্রতার খাতিরে, ভদ্রতা একতরফা হয় না, সৌজন্য সবার থেকেই। দক্ষিণ দিনাজপুরে আত্রি নদী গেছে, আপনাদের বুঝতে হবে আমাদের কাজটা প্রবলেম হয়েছে। ওখানে একটা অনেক 4-5 বছর আগে একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে, সেটা আমরা সরকারকে জানিয়েছি। ফলে আত্রি নদী এখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ, দক্ষিণ। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড, তা সত্ত্বেও যেটা ভেঙেছে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এনকোয়ারির অর্ডার দেওয়া হয়েছে, ইমিডিয়েট করার কথা বলা হয়েছে। কিন্তু মেনলি যখন জলটাকে পুরোপুরি আটকে দেওয়া হলো তখন তো কিছু বললো না। সিকিমে 14টা হাইট, ফলে কি হচ্ছে, জলটা
ওদের কোনো আসতে পারছে না, আর সবটা এসে পড়ছে বাংলার বুকে। যে নিয়ে আছে, অথচ একবার তো ভাববো আসি আমাদের কত টুরিস্ট ওখানে যায়, এগুলির ওপর দিয়ে তো ওদের যাতায়াত করতে হয়, নয় কালিম্পংয়ের ওপর দিয়ে। তো আপনারা এতগুলো হাইড্রোল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট দিল, এটা এনটিপিসি কে জিজ্ঞেস করো। আমাকে রুদ্ধ করে দিচ্ছে, বদ্ধ করে দিচ্ছে, করেছে যখন ইচ্ছে করে যাচ্ছে। আর আমাদের আওয়ার চেষ্টা করলাম, আমরা পারলাম না। রাজ্য বড়, একটা রাজ্য, একটাই এমপি আছে মনে হয় লোকসভায়, একটাই। আর সেখানে বাংলা সবাইকে বন্ধু দেবে, আর আপনারা ওখান থেকে এখানে এসে শুধু ইনভেস্টমেন্ট করবেন, নোটবন্দি, আর কিছু বললাম না। খবর আমিও কাদের থ্রুতে রাখা হয় দিয়ে, কি গৌতম আমি কি ভুল বললাম? বিজনেসে হাজার হাজার করে শুনেছি আমি, আসে কারণ ওদের সুবিধা। দার্জিলিং পাশে হলেও দার্জিলিং তো সাবসিডি পায় না, কিন্তু 90% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাবসিডি পায়, ইনকাম ট্যাক্স দিতে হয় না। নর্থ ইস্টার্ন 8 সিস্টার স্টেট, আর ওরা ভুলে গেছে সিস্টার স্টেট আমরা করেছিলাম। তৃণমূল কংগ্রেস যখন নতুন তৈরি হয়, অটলজির গভর্নমেন্ট ছিলাম বাইরে থেকে, আমরা গভর্নমেন্টে যাইনি, তখন আমাদের চামলিং ছিলেন চিফ মিনিস্টার, আমাদের বললেন যে আমাদের 8 সিস্টার স্টেট করা হোক। আমরা বাজপেয়ীজিকে গিয়ে বললাম যে দেখুন আমরা তো অন্য কিছু নিইনি, আমরা একটা বেঙ্গল, সিকিমটাও 8 সিস্টার স্টেট হোক আমরা চাই, আমরাই করে দিয়েছিলাম। আজকে যদি মনে করি বেঙ্গলের ব্যাপারে কেউ নিঃশ্বাস ফেলছে, তাহলে মনে রাখতে হবে যে যার নিজের রাজ্যকে সামনে নিঃশ্বাস আমরাও ফেলতে পারি, কিন্তু আমরা মনে করি পুলিশের একটা সীমাবদ্ধতা আছে, লক্ষ্মণ রেখা অতিক্রম উচিত নয়। এইগুলো ছিল আমার আজকের মিটিং এ বলার। এবার আলিপুরদুয়ার জেলার ডিএম আমাকে রিপোর্ট দেবে ছোট্ট 5 মিনিটের মধ্যে। আলিপুরদুয়ার জেলাতে আপনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ রিভিউ করেছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, ওইগুলো কাজ আমরা এখন আমাদের চা বাগানগুলোতে প্লাকিং চলছে, বৃষ্টি শুরু, তার জন্য আমরা সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে এসেছি ম্যাম। আমাদের মানসুন সিজনের জন্য আমাদের কাছে সরাসরি মুখ্যমন্ত্রীর যে কাজ, সেই কাজগুলো 26% যেটা লোকালি আমরা স্টাডি করে দেখেছি, সেটা ডিএমএসপিরা কেন করছে না? ম্যাডাম আমাদের আপনার কি কাগজপত্রগুলো দেখেন তাদের? ম্যাডাম ও কমপ্লেন গুলো চাই, ওইগুলো আমরা ডিসপোজ করছি ম্যাডাম। না কিন্তু করছি বলে বছরের পর বছর তো চলে যেতে, গ্রীষ্মের পরে তো বর্ষা আসবেই, সকালে বর্ষা চান, এক একদিন সারপ্রাইজ হতে পারে, তো আপনাকে তো ক্লাইমেটের ম্যাম ম্যাম করে দিচ্ছি ম্যাম। একটা মানুষ কত আশা করে বসে থাকে বলুন তো? না আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কথাই বলছি, শুধু একা আলিপুরদুয়ার নয়, ইচ এন্ড এভরি ডিস্ট্রিক্ট। আর কি হচ্ছে ম্যাম? আমাদের তার বাইরে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালকে উদ্বোধন হয়েছে ম্যাডাম। এখন অনেক প্লট গুলো পেয়েছে ওরা, এখন আপনি যে ব্যবস্থা তৈরি হচ্ছে এটা কোনো অসুবিধা নেই ম্যাডাম, অলরেডি সার্ভিস সেটেল হয়ে গেছে। আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের কাজও আমরা করছি, ব্যাংকের সাথে মিটিং করেছি, তারপরে আমাদের আরো নাম্বার বেড়েছে ম্যাম।
আরো কন্টিনিউ সেলফ হেল্প গ্রুপ কাজ পাচ্ছে? ইয়েস ম্যাডাম 26,600 আছে আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকটা জেলায় একটা করে শপিং মল করছি বা বিগ বাজার, যেখানে দুটো ফ্লোর 1 একর জমি আমরা গভর্নমেন্ট থেকে বিনা পয়সা দিচ্ছি, কিন্তু কন্ডিশনে দিচ্ছি যাতে পিপিপি মোডে দুটো ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দেয়। কারণ যারা লোকালি মেটেরিয়াল তারা মার্কেটে বিক্রি করার বাজার পায় না অনেক সময়, সেই জন্য দুটো করে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বিক্রি করবে। এটা 12টা বাকি আছে, চটপট করে দেবো। আলিপুরদুয়ার কালিম্পং ইমিডিয়েট জমি দাও, ম্যাডাম ম্যাডাম পাঠিয়ে দিয়েছি ম্যাডাম। প্রসেস চলছে। আর দার্জিলিং কালিম্পং, দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর হয়ে গেছে, মালদা প্রসেসে। ম্যাডাম বাংলা ভালোভাবে চলছে, আপনি সেকেন্ড ইনস্টলমেন্টও দিয়েছেন, আমরা ছেড়েছি ম্যাডাম। ঠিক আছে, বসো। জলপাইগুড়ি থ্যাংক ইউ। কর্মশ্রী কি হচ্ছে জলপাইগুড়ি? ম্যাডাম নমস্কার ম্যাডাম, আমাদের কর্মশ্রী গত বছর আমরা ম্যান্ডেট দিতে পেরেছি ম্যাডাম। এবারও কিন্তু আমরা ম্যাডাম যতগুলো টেন্ডার আছে ওখানে আমরা কিন্তু আমাদের মাইগ্রেন্ট লেবার্স আছে, লোকাল লেবার্স আছে, তাদেরকে অবশ্যই নিতে হবে ম্যাডাম, যেরকম আপনারা লাভ দিয়েছিলেন। কাজ তো অনেক হচ্ছে, সুতরাং তাদের কাজটা যেটা পায় সেটা দেখার দায়িত্ব আছে, তো মনিটরিং করতে হবে। ইয়েস ম্যাডাম। প্রত্যেকটা জেলায় এক একটা ডিপার্টমেন্টের কাজ ধরে এক পয়সা থাকা উচিত। ইয়েস ম্যাডাম। আমাদের এডিএম আছে, আমরা সবাইকে আমরা সাইন করে দিয়েছি, ওরা ফিল্ড ইন্সপেকশনও যাচ্ছে, আমরা ব্লক লেভেল পর্যন্ত করেছি। আমরা এই যতক্ষণ থেকে ফিল্ড ইন্সপেকশন অ্যাপ এসেছে আমরা 45,000 আমরা ইন্সপেকশন, তার মধ্যে অনেক জায়গায় আমরা যেখানে আইডেন্টিফাই করে গ্যাপ গুলোকে আমরা রিজলভ করেছি ম্যাডাম। এই গোল্ডেন ড্রাগস নিয়ে ম্যাডাম আমরা স্পেশাল ড্রাইভ ঘুরে আমরা করেছিলাম পুলিশের সঙ্গে, পুলিশ আর আমাদের সিএমও অনেকগুলো আমরা সিজ করেছি, অনেকগুলো ড্রাগস গুলো যেটা ব্যান ছিল ম্যাডাম। এছাড়া আমাদের 555 কিলোমিটার রাস্তা এখন পর্যন্ত হয়ে গেছে ম্যাডাম, বাকি রাস্তাগুলো কাজ চলছে, বাকি কাজগুলো ভালো করে চলছে ম্যাডাম। আমাদের 32,000 আমরা ফার্স্ট পেজে আমরা পেয়েছিলাম, আগামী পাবেন, আমরা ওইরকম আমরা এগিয়ে থাকবো ম্যাডাম। নীরজ সিং কি আছেন পুলিশের? আমি নীরজ সিং এর কথা বলছি, জলপাইগুড়িতে নেই। জলপাইগুড়ির কথা বলছি না, নর্থ বেঙ্গলের দায়িত্বে। রাজীব বলো। বর্ডার কে দেখে? মেঘালয়, নাগাল্যান্ড এসব বর্ডার দিয়ে যখন জিনিসপত্র আসে কে দেখে? কি আছে? কমপ্লেন কিন্তু বহুত আসছে। বাদ বাকিটা খুলে বলবো। কমপ্লেন তুমি বুঝে গেছো কি কমপ্লেন? তোমার হাতে কাগজ আমি দিয়েছি, ঠিক আছে। বিডিওরা কিছু বলবেন? মালদার ডিএম এর কিছু বলার আছে? ভার্চুয়ালি আছে, হ্যাঁ বলো। তাছাড়াও মালদারও অনেক ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার হতে পারে,
সেগুলো দেখে নাও, দেখে নিয়ে জায়গা আইডেন্টিফাই করো। আর মালদা কমিউনাল ল্যান্ডস কেন হয়? কেউ করলেই আমাকে করতে হবে? কেউ তো করবেই, তার তো একটা কাজ দাঙ্গা, তা আমরা কেন করবো? এটাকে ডিএমএসপি দের ভালো করে নজর রাখতে হবে, ঠিক আছে? ওকে, বসো। দক্ষিণ দিনাজপুরের ডিএম আত্রেই নদীটা বলো তো, ভাঙলো সেটা বলো তো। আত্রেই, হ্যাঁ। তারপরে তো অলরেডি অ্যাকশনও নেওয়া হয়েছে, আজকে শুরু হয়েছে। ল অ্যান্ড অর্ডার ঠিক আছে, ঠিক আছে। হিলি বর্ডার সেটা আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে বর্ডারে কোনো প্রবলেম, বর্ডার ভিজিট হচ্ছে নাকি বর্ডার পুরো ছেড়ে দিয়েছে? মাঝে মাঝে ভিজিট করতে হবে, সারপ্রাইজ ভিজিট। ওকে, থ্যাংক ইউ। উত্তর দিনাজপুরের ডিএম ম্যাডাম, এখানে আমাদের আপনার ইনস্ট্রাকশন, সমস্ত ইনস্ট্রাকশন আমরা শুনেছি ম্যাডাম। মুখ্যমন্ত্রী ম্যাডাম, যেটা আপনি বললেন কি আমাদের বেশিরভাগ কমপ্লেন লোকাল ডিসপোজ হয়ে যাচ্ছে, আর আমাদের ডিসপোজাল 99% আছে। আমাদের তো ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম করেছে, যেখানে টেলিকারে আমি নিজে আমার আছে, ওরা ডিসপোজ করে দিচ্ছে এখানে। বাংলার আবাস যোজনা ম্যাডাম অলরেডি আমাদের টোটাল আপনি আমাদের 280 কোটি টাকা ছেড়েছেন, আগে আপনি 280 কোটি টাকা দিয়েছেন। ফার্স্ট ইনস্টলমেন্টের ইন্টার লেভেলতে ম্যাডাম 90% কাজগুলো হয়ে গেছে। আর এটা ম্যাডাম আরবিসিতে ওখানে অনেক লোকজন আমি দেখেছি, ওখানে মোটামুটি 27 লাখ ওর মেনটেজ আরবিসিতে আমার যে বাংলার আবাস যোজনার টাকা থেকে আপনি দিয়েছেন ওখান থেকে হয়ে যাচ্ছে। আমরা 4.5 লাখ ইন্সপেকশন করেছি এই নতুন পোর্টালের মাধ্যমে। প্রত্যেক ব্লকে ম্যাডাম আমরা ভিডিও মনিটরিং করে এখানে, আর ইউনিট ওয়াইজ দেখলে এটা ম্যাডাম আমাদের খুবই ভালো চলছে। আচ্ছা বলুন তো, ইস্টুপা বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো? অনেকটা খালি আছে, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? ওখানে আচ্ছা ঠিক আছে। ওখানে হামিদুর আছে? হামিদুর ওপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে, আগেও অনেকে ঢুকবার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। দেখো ওটা একটু দেখে রেখো তুমি। আরে কথা বলো, রাব্বানি ভাষণ না দিয়ে বেশি জেলাটা ভালো করে তুমি। করিমদা ঠিক আছে, অসুস্থ আছেন, ওনাকে ডিস্টার্ব করো না, সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও। বসো। দার্জিলিং থেকে, জিটিএ থেকে তুমি কিছু বলবে বলো।
মাইক দাও। मैम इस समर ये मानसून एडवांस हो रहा है, इसको हम लोग उनके जो रेनी सीजन में दार्जिलिंग में लैंडस्लाइड का बहुत पहले से भी बहुत लैंडस्लाइड हो रहा है। टिस्टा में भी इतना फ्लड हुआ है, उसमें भी हम लोग अभी तक उतना रिकवर, हम लोग मानसून के लिए पहले एडवांस टीम बना चुका हूँ। सो डेवलपमेंट आरडीएफ जो स्टेट का रोड है वो अच्छे तरह से काम चल रहा है, लेकिन अभी रेनी सीजन होने से इस बार थोड़ा और डिजास्टर का हम लोगों का खतरा है, लेकिन हम लोग काम कर रहा है, इस पे मीटिंग कर रहा है। लेकिन अभी ये एडवांस मानसून आगे का लैंडस्लाइड तो इससे दार्जिलिंग का है, लेकिन हम लोग का जो जीटीए का जितना ऑफिसर है वो लोग अभी कमेटी बनाकर वो लोग, और आगे में जो आपने बोला दार्जिलिंग के लिए, दार्जिलिंग जो नया टाउनशिप के लिए अभी जाकर मैं प्रिंसिपल सेक्रेटरी और दार्जिलिंग डीएम हम लोग इस बार जाकर हम लोग आइडेंटिफाई करेंगे लैंड में। थैंक यू मैम। हाँ, इसको देख लेना। हाँ, हमारे कामयाबी होगा कि उसमें बहुत सारे एम्प्लॉयमेंट भी जनरेशन होगा। बहुत सारे लोग जाने चाहते हैं लेकिन उसको मौका नहीं मिलता है, इसको भी देख लेना चाहिए, ठीक ना। কালিম্পং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোথায়? কালিম্পং ওপরে আছেন? ও ভার্চুয়াল, আচ্ছা বলুন। আমার ইনস্ট্রাকশন শুনেছিলাম আর কাজগুলো ঠিকঠাক চলছে। যেমন আপনি বলেছিলেন ফ্লাড নিয়ে টিস্টা ফ্লাডে আমরা লাস্ট টাইম আমরা খুব ক্ষতি হয়েছিল। অনেক কিছু ভালনারেবল লোকেশনস আমরা আইডেন্টিফাই করে অলরেডি ইরিগেশন এবং জিটি ইরিগেশন সঙ্গে আমরা ক্লোজলি ছিলাম। যতটা সম্ভব আমরা এটা আমরা তৈরি আছে এবং কন্ট্রোল রুম চলছে। মেইনলি ডিপার্টমেন্টস অফ প্রিপারেশনে আমরা আছি ম্যাম। মেজর এটাই আমাদের মেজর কাজ চলছে ম্যাম এই মুহূর্তে। প্লাস যেমন অ্যাডভান্স হচ্ছে মানসুন, অলরেডি মানসুন শুরু হয়ে গেছে, মানে মোটামুটি বারিশ চলছে, আমরা তৈরি আছি। হ্যাঁ, এবার একটু আগে শুরু হয়েছে। বাকি ঠিকঠাক কাজ চলছে। আমরা লাস্ট টাইম থেকে 24-25 কর্মশ্রী আমরা 8 লাখ হতে পেরেছিলাম, কম্পেয়ার টু 23-24 90,000 ছিল ম্যাম। আর গভর্নমেন্ট স্কিম বি যেমন বলেছিলাম নেপালিতে আমরা লোকালি প্রপারলি ভালো করে আমরা প্রকাশ করছিলাম, আর সেটা নিচ্ছে ম্যাম। উই আর সিইং দ্য আউটকাম বাড়াচ্ছে ম্যাম। আর ল্যান্ড রেজিস্ট্রেশনের জন্য স্পেসিফিকলি আমরা রেজিস্ট্রেশন অফিসে একটা ডিও কে আমরা স্পেশালি ডেপুট করেছিলাম, সেটা নিয়েও আমরা নাম্বার অফ সার্ভিসেস। দার্জিলিং কালিম্পং এর হোমস্টেটাকে প্রেফারেন্স দিতে হয়। মানে হোমস্টে মানে গভর্নমেন্ট টাকা দেবে তারপর আমি করবো, সেটা নয়। এটা হচ্ছে প্রাইভেটে ভালো ভালো সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে ওরা। ওরা যদি নিজেদের ওখানে হোমস্টে করতে চায় ওরা একটা আইডি কার্ড দেবে, কিন্তু দেখে নিতে হবে যেন উল্টো পাল্টা লোক না আসে। কারণ এখন তো ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ওখান, কে যে কোথাও ঘুরে বেড়াচ্ছে ভগবানই জানে। সুতরাং সবাইকে নজর রাখ। ওদের হর্টিকালচারটা একটু ভালো করে করা যেতে পারে দার্জিলিং কালিম্পং, কারণ ওদের ওয়েদারে। আর কিছু আইটি সেক্টর হতে পারে, ক্যাকটাস, তারপরে আমি তো তাই বলছি অর্কিড, ওগুলো তো এক্সপোর্টও হতে পারে। একটা সেন্টার হয় খুব ভালো হয়। ঠিক আছে, দার্জিলিং তো আছে, অনেক বলে দিয়েছে। ঠিক আছে, ওপরে যারা আছেন আপনি পলিটিক্যাল লোক, হ্যাঁ একটু বসুন। আপনাদের ওপরে কারো কিছু বলার আছে? এনি ডিপার্টমেন্ট? ডান দিকে ভিডিওরা, আইসিদের, লাইন ডিপার্টমেন্ট,
ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করেন তো? কোঅর্ডিনেশন হয়? মান্থলি অন্তত একটা মিটিং হওয়া দরকার লাইন ডিপার্টমেন্ট হেডদের নিয়ে। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি বলো, আমার পরিচয় দাও কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, মুখ্যমন্ত্রী আজ বলছেন যে বিহার আসাম থেকে প্রচুর লোক ঢুকছে বাংলায়, সীমান্তবর্তী জেলাগুলি খুবই স্পর্শকাতর, বিএসএফ রয়েছে, তারপরেও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছেন তিনি। বিহার আর আসাম সীমান্ত রক্ষা করার দায়িত্ব কার? রাজ্যগুলির সীমান্ত তো রক্ষা করার দায়িত্ব পুলিশের। তাহলে পুলিশ পাচ্ছে না কেন বিহার আসাম থেকে? আর বিহার আর পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে নাকি যে বিহার বা আসামের লোক এসে পশ্চিমবঙ্গে আসতে পারবে না, থাকতে পারবে না? এই 70 লক্ষ পরিযায়ী শ্রমিক যে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, তাদের যদি আজকে কর্ণাটকে, যদি গুজরাটে, যদি তামিলনাড়ুতে, কেরলে যদি বাঙালি শ্রমিকদের নিয়ে এ ধরনের আচরণ করেন সেখানকার মুখ্যমন্ত্রী, যে বাংলা থেকে লোক ঢুকছে কেরলে, গুজরাটে, মহারাষ্ট্রে, 15 বছর ধরে রাজ্য শাসন করার পর তার মানে ভারতীয় সংবিধান, ভারতবর্ষের বাকি সবকিছু নিয়ে, শাসন যন্ত্র নিয়ে তার কি কোনো ধারণাই তৈরি হয়নি? তিনি বরং চিন্তিত হওয়া উচিত তার, যেভাবে কাকদ্বীপে একজন অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করতে হলো নির্বাচন কমিশনকে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তোলার জন্য। এই বাংলাদেশিদের কিভাবে এসে পশ্চিমবঙ্গে ঢুকে নদীপথে এসে এখানে ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে, আধার কার্ড পেয়ে যাচ্ছে, এই দায় কে নেবে? আসাম বিহারের লোক ভারতবর্ষের বাইরে নাকি আসাম বিহার? সেখানকার মানুষ পশ্চিমবঙ্গে আসতে পারবেন না। অবান্তর কথা, প্রশ্ন যুক্তিহীন কথা। এবং এগুলো হচ্ছে যখন মানে প্রশাসনের যখন ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখনই প্রশাসনের মাথা থেকে এ ধরনের কথাবার্তা এবং মুখ থেকে এ ধরনের কথাবার্তা বেরোয়। জগন্নাথ বাবু, আরো একটা বিষয়, তিনি বলছেন যে পুলিশের মধ্যেই গ্রুপবাজি হচ্ছে। তো পুলিশের মধ্যে গ্রুপবাজি কে করছেন? গ্রুপবাজি তো তৃণমূলের তন্ত্রেই রয়েছে। তো তৃণমূল পুলিশকে ব্যবহার করলে পরে তো তৃণমূলের যা ধর্ম তা পুলিশেও চলে আসছে। এবং এটা তো অত্যন্ত লজ্জার, একটা ইউনিফর্মে থাকা ফোর্স, তার মধ্যে যদি গ্রুপবাজি হয় এবং রাজ্যের পুলিশ মন্ত্রী যদি সেটা প্রকাশ্যে বলেন, তাহলে এর থেকে লজ্জার আর কি আছে? তাই অনেক হয়েছে, এবার মুক্তি দিন। আপনি অতীতের পথে চলেছেন, ভবিষ্যতে বিজেপি আসছে, আর কয়েক মাসের অপেক্ষা, যা ভুলভাল বলার এই কমাস বলে নিন। জগন্নাথ বাবু, আরো একটা বিষয় রয়েছে, উনি বলছেন যেমনটা যে বন্যা মোকাবিলায় টাকা দিচ্ছে না কেন্দ্র, আবারও তিনি নিশানা করছে কেন্দ্রকে। যে কোনো বিপর্যয় মোকাবিলার জন্য যে তহবিল, সেই তহবিল এসডিআরএফ এবং এনডিআরএফ রাজ্যের অর্থ কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে বা তৈরি করে দেওয়া, অর্থ কমিশনের তৈরি করে দেওয়া যে ফর্মুলা, সেই ফর্মুলাতে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী চাইলেই পাবেন না, আর মুখ্যমন্ত্রী না চাইলেও পাবেন, দুটোই সত্যি। এবং সম্ভবত কেরলের মুখ্যমন্ত্রী কখনো কথা বলেন না, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কখনো কথা বলেন না, হিমাচলের মুখ্যমন্ত্রী কখনো কথা বলেন। এগুলি সবই অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, কোথাও ডিএমকে, কোথাও কংগ্রেস, কোথাও সিপিএম। উনি কেবল বলেন, তার কারণ হচ্ছে সারাদিন উনি তাকিয়ে থাকেন কেন্দ্র থেকে কি টাকা আসছে সেটা লুটে ফুটে আমার তোলামূলের ভাইয়েরা খাবে বলে। তাই যে কথা উনি বলছেন তার কোনো ধারণাই নেই যে কিভাবে ফিনান্স কমিশনের মাধ্যমে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা ডিস্ট্রিবিউশন হয়। মন গড়া উনি চাইলেই তো পাবেন না, আবার না চাইলেও পাবেন যদি রাজ্য সত্যিই বন্যা হয়ে থাকে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে।